হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা কথা বলবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে অ্যাচিভ করা যায়। যেমন ফাইন্যান্সিয়াল ফ্রিডম জিনিসটা কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে আমার আজকের যা খরচ, সেটা যদি আমার কোনো প্যাসিভ ইনকামের মাধ্যমে সেই খরচটা আমার যদি উঠে চলে আসে, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে ব্যাপারটা একটু খুলে বললে, ধরুন আজকে আমার পার মান্থ খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। তো পার মান্থ খরচ যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আমার বছরে খরচ হচ্ছে 12 লক্ষ টাকা। তার মানে 1 লক্ষ টাকা পার মান্থ আমার লাইফস্টাইল আমি এইভাবেই আমি লিড করছি। তো এটাই আমার হ্যাবিট হয়ে গেছে। তো এখানে বছরে 12 লাখ টাকা যদি এমন কোনো অ্যাসেট ক্লাস থাকে বা এমন কোনো জায়গা থাকে যেখানে আমার ইনভলভমেন্ট নেই, সরাসরি আমার ইনভলভমেন্ট নেই, অথচ আমার সেখান থেকে 12 লক্ষ টাকা বছরে আমার চলে আসছে, আমি অলমোস্ট আমার যেটা খরচ সেটাকে আমি ফ্রি ভাবে ইউটিলাইজ করতে পারছি। তো সেটাই হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তখনই আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করি। তো এটা করতে গেলে কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন। এর উপায় অনেক আছে, যত আর্লি স্টার্ট করা যাবে তত বেটার। তো একটা বই আছে এখানে, মিলেনিয়ার মাইন্ড, টি হার্ভ একার। মিলেনিয়ার মাইন্ড, দ্য টি হার্ভ একার। এই বইটি খুব সুন্দর একটি বই। অথার এখানে কমপ্লিটলি অনেকভাবে ডিসক্রিপশন দিয়েছেন যে কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট ম্যানেজ করব, কিভাবে আমরা মানি ম্যানেজ করব। তো বইটি ভারী ভারী সুন্দর। আমি নিজেও বইটি পড়েছি, আপনাদেরও পড়তে রিকোয়েস্ট করব। তো সেখানে কিছু উনি প্রসিডিওরের কথা বলেছেন, সেই প্রসিডিওর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো উনি যেটা বলছেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট যেটা করতে গেলে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে গেলে উনি বলছেন টোটাল 4 মোর অ্যাকাউন্টস। এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট যদি আমাকে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো 4 মোর অ্যাকাউন্টস আরো তৈরি করতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট ছাড়া। 10% অফ ইউর লং টার্ম সেভিংস ফর স্পেন্ডিং অ্যাকাউন্ট। একটা 10% যাবে আপনার লং টার্ম স্পেন্ডিং এর জন্য। যে আমার ধরুন আমার কোনো রিয়েল এস্টেট কিনতে হবে, কোনো ফ্ল্যাট করতে হবে, বা আমার বাসস্থান চাই, বা যে কোনো আমার লং টার্ম কোনো গোল আছে, তার জন্য আমার যেটা রোজগার, ট্যাক্স বাদ দিয়ে যেটা রোজগার, সেই রোজগারের 10% আমার সেখানে অ্যালোকেট করা থাকবে। আরো 10% হবে এডুকেশন অ্যাকাউন্ট। এডুকেশন অ্যাকাউন্ট বলতে গেলে নিজের এডুকেশনও হতে পারে, যে আমি আরো আপগ্রেডেড কোর্স করব, বা আমি আরো কিছু নতুন কিছু জানতে চাওয়ার ইচ্ছা, সেখান থেকে কোর্স করতে পারি, বা আমার নেক্সট জেনারেশনের এডুকেশন পারপাসও এই অ্যাকাউন্টে 10% করে টাকা যাবে। 50% অফ ইউর নেসেসিটিস অ্যাকাউন্ট। 50% টোটাল ইনকামের 50% হবে, টোটালটা নেসেসিটি অ্যাকাউন্টে থাকবে, যেটা প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হবে। আর 10% হবে গিভ অ্যাকাউন্ট। গিভ অ্যাকাউন্ট মানে যেটা টোটালি দান করার জন্য। তো এই প্রসঙ্গে অ্যাকচুয়ালি বলে রাখি যে আমরা সবাই ইনকাম করি। তো ইনকাম করার সঙ্গে সঙ্গে আহ, টাকা খরচ হয়, কিছু টাকা ইনভেস্টমেন্ট করি, এবং কিছু টাকা অবশ্যই আমাদের চ্যারিটি করার জন্য রাখা উচিত। কেননা দানে ধন শুদ্ধি হয়। শ্রী শ্রী রবিশঙ্কর জি একটি কথা বলেন যে যদি আমি দান না করি, তাহলে আমার ধন শুদ্ধি হয় না। সেক্ষেত্রে প্রপারলি একটা ম্যানেজমেন্ট রাখা উচিত, যে কিভাবে আমি আমার চ্যারিটেবল কোনো ট্রাস্টে আমি যদি আমার রিটায়ারমেন্ট লাইফে হোক, বা কোনো আমার রিটায়ারমেন্ট লাইফ কেন, আমার ইয়ং বয়সেও আমি সেখানে কিছু দান করতে পারি, তাহলে সেটা আমার নিজের স্পিরিচুয়ালিটি এবং নিজের সামাজিকভাবে আমি অনেকভাবে বেটার থাকতে পারি। তো এই 4টে অ্যাকাউন্টে ভাগ করতে হবে, তার সাথে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে পয়সা রাখতে হবে। এবার আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে জাস্ট দেখতে চাই যে কিভাবে উনি বলতে চাইছেন। দেখুন এখানে আমি করেছি কি, 5টা টোটাল অ্যাকাউন্ট করেছি। তো ধরুন কারো 1 টাকা রোজগার, তো এখানে আমি 1 টাকার ফিগারের বদলে আমি ধরলাম 50,000 আমার টোটাল ট্যাক্স বাদ দিয়ে আমার রোজগার। তো 50,000 যদি আমার রোজগার হয়, তো এখানে 10% ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্ট মানে 5,000 টাকা চলে গেল। এবার 10% এডুকেশন পারপাসে চলে গেল, 10% লং টার্ম সেভিংসে চলে গেল,
50% নেসেসিটিস অ্যাকাউন্টে চলে গেল, এটা দৈনন্দিন খরচের জন্য, আর 10% গিভ অ্যাকাউন্টে চলে গেল। এবার ওয়ারেন বাফেকে কোশ্চেন করা হয়েছিল যে আমরা তো সবাই ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্টের হরাইজন আছে, কেউ বলে 5 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 1 মাস, কেউ বলে 20 বছর। তো ওয়ারেন বাফেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন কত, তো উনি বলেছিলেন ফর এভার। তো কোনো একটা কোম্পানিকে উনি যখন কিনছেন, সেই কোম্পানিটি যদি ভালো থাকে তো চিরকালের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। সেই কনসেপ্ট থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এসছে, যে আমার যদি মালিকানা থাকে তো সেখানে আমি লিমিটেড টাইম হোল্ড কেন করব, আমি ফর এভারের জন্যই করব। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে যে 5,000 টাকা করে, এখানে 50,000 টাকা রোজগার করলে তার 10% যে 5,000 টাকা করে, এটা করে গেলে কি হবে সেটাই আমরা একবার দেখি। ধরুন আজকে কোনো ছেলের বয়স, কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলার বয়স 30 এজ, তাহলে ওনার 80 ইয়ার্সে, মানে 80 ইয়ার্সে এটা কিন্তু কোনদিন বিক্রি করার নয়, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আর মানি হচ্ছে এমন একটা পাওয়ার, আমার পেছনে যত টাকার ওয়েলথ তৈরি হবে তত আমি পাওয়ারফুল হতে থাকবো, তত আমি পিসফুলি, মেন্টালি আর কি পিসফুল থাকতে পারবো। তো ধরলাম 80 ইয়ার্স, 80 ইয়ার্স যদি কারো আয়ু হয়, তো লাস্ট দিন পর্যন্ত এই টাকাটা থেকে যাবে, এই 5,000 করে পার মান্থ এসআইপি থ্রু যাবে। তাহলে 30 বছরে যদি হয় আজকে বয়স, তাহলে 50 ইয়ার্স এখনো হাতে আছে। তাহলে 12 মান্থ যদি হয়, তাহলে 600 মান্থ এখানে আমরা পাবো। তো আমরা একটা ক্যালকুলেটারে যদি নিয়ে নিই, এখানে 5,000 করে যদি যায়, এটা যদি 600 হয়, আর এখানে যদি একটু ভালো করে ম্যানেজ করে আমি 18%-এর কাছাকাছি রিটার্ন আনতে পারি, যে আমি মার্কেটকে স্টাডি করে 18 বা 20%ই রিটার্ন ধরলাম, কেন অনেকদিন আছে আমি মার্কেটে আরো বেশি পড়াশোনা করব, আরো নলেজেবল হব, আরো স্কিলফুল হব। 20% যদি আমি আর্ন করতে পারি, তো এখানে দেখুন 80 ইয়ার্সে 1 2 3 4 5 6 7 8 9 10, 618 কোটি টাকা তৈরি হচ্ছে, 618 crore। এবার আপনারা বলবেন যে 80 ইয়ার্সে 618 কোটি টাকা, 618 কোটি টাকা নিয়ে আমি কি করব? এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইন মর্নিং এ আমার 618 কোটি টাকা তৈরি হচ্ছে না। জিনিসটা কিভাবে হচ্ছে দেখুন, যখন 60 মাস পেরোবে, যখন 5 বছর পেরোবে, তখন ছেলেটির বয়স 35 বছর হবে, তখন তার কাছে কিন্তু 5,17,000 টাকাই থাকবে। তো 5,17,000 টাকা কিন্তু তার ব্যাকআপ থাকছে, সেখানে সে সেটাকে কোনোদিনই বিক্রি করবে না, এই মেন্টালিটিতেই জমাচ্ছে। কিন্তু 5,17,000 টাকা কোনো এনি আপদ বিপদ বা কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রাগলে কিন্তু তার পেছনে 5,17,000 টাকা থাকছে। তারপরে কি হচ্ছে, 120 যদি দিই 10 বছরের মাথায়, ছেলেটি যখন 40 বছর বয়স হবে, তখন সেই টাকাটি 19,11,000 টাকা সে কিন্তু এনজয় করছে, এটা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আবার 180 মান্থে যখন 15 বছর হবে, তখন সে একটা 56 লাখ টাকার অ্যাসেট এনজয় করছে। যখন 50 বছর হবে, মানে আজ থেকে 20 বছর পর, তো তখন সে 1,58,00,000 টাকা এনজয় করছে। এবার দেখুন, এবার 1,58,00,000 টাকাটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে আমি 1,58,00,000 টাকাটাকে যদি সেখান থেকে যদি আমি 20% রোজগার করি, তাহলে আমার কিন্তু 31,60,000 টাকা 12 দিয়ে ভাগ করলে আমার 2,63,000 টাকা পার মান্থ, এখানে আমার পার মান্থ ইনকাম কিন্তু আমি করে নিতে পারি। মানে ছেলেটির 50 বছর বয়সে গিয়ে একটা ভালো রকম ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি হয়ে গেল। মানে তার প্রায় 2,63,000 টাকা মাসে, মানে মাইনের ইকুইভ্যালেন্ট সে রোজগার করে নিতে পারছে নিজের টাকা থেকে। তো এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে তা বলে কি কিছু করবে না? করবে অবশ্যই। তারকে তার দৈনন্দিন জীবনে চালানোর জন্য, ভালো লাগার জন্য সে কাজ করবে, কিন্তু মেন্টালি ফ্রি হয়ে কাজ করবে, যে না আমি কাজ করলেই পয়সা পাবো, মানে কাজ করলেই আমার চাকরি জীবন চললেই আমার আমি খেতে পাবো, এই জিনিসটি থাকবে না। তো এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এটা যেটা আমি দেখাচ্ছিলাম, তো এইভাবে গ্র্যাজুয়ালি বাড়ছে। দেখুন যখন 300 মাস যাবে, তখন যেটা 1,58,00,000 হবে, সেটা বেড়ে হবে 4,31,00,000। তো 4,31,00,000-এর অ্যাসেট সে এনজয় করবে। তো যেটা আমি বলছিলাম যে 600 মান্থ দিলাম, যখন 80 ইয়ার্স এজ হবে, তো সেই ছেলেটি তার নেক্সট জেনারেশন, তার নাতি নাতনির কাছে সে 618 কোটি টাকা সে তার থাকবে, এবং সে কতটা সেই সময় মানে ইম্পর্টেন্ট একজন সদস্য হবে
মানে মেনলি পয়সাই সবকিছু না। মানে যখন আপনি বয়স্ক হবেন তখন আপনার হাতে যদি পয়সা না থাকে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি অবহেলার চোখে দেখবে। যদি পয়সা থাকে তো অটোমেটিক সেই জায়গায় আপনার কর্তৃত্ব সেই জায়গায় থাকবে। তো এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো এইভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা প্রপারলি মেনটেন করতে পারবো। এখানে নট নেসেসারি কি 50,000 টাকা কারো রোজগার, কারো আরো যদি 25,000 টাকাও কম রোজগার হয়, তাকে 25,000 টাকার অ্যাঙ্গেলেই ভাবতে হবে। তাকে 25,000 টাকার অ্যাঙ্গেলে 2,500 টাকা করে জমাতে হবে। তার তার ক্ষেত্রে হয়তো 618 কোটি হবে না। এখানে যদি 2,500 টাকা করি তার হাফ অ্যামাউন্ট হবে। এখানে 2,500 টাকা করলে আমার হাফ অ্যামাউন্ট হবে 309 কোটি টাকা হবে। তো 309 কোটি টাকা একটা বিরাট অঙ্ক। তো আমাকে প্ল্যানিংটা জরুরি, যে কি করে আমি প্ল্যানিংটা করব সেটা সব থেকে বড় জরুরি। মানে যদি আমরা ওয়েলথ ফাইল এই বইটিতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস উনি ব্যাখ্যা করেছেন, যে রিচ পিপল ফোকাস অন দেয়ার নেটওয়ার্থ, পুয়ার পিপল ফোকাস অন দেয়ার ওয়ার্কিং ইনকাম। পুয়ার পিপলরা সবসময় কি করে, ওয়ার্কিং ইনকামের উপরে জোর দেয়। যে কত, দেখবেন বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করবে কত কামাচ্ছিস, কত স্যালারি পাচ্ছিস। স্যালারি পাওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু স্যালারি থেকে কত টাকা সেভিংস করছিস সেটা ইম্পর্টেন্ট। না হলে 50,000 টাকা যদি আপনার স্যালারি হয় আর আপনার যদি খরচ 60,000 টাকা হয়, তাহলে আপনি কোনোদিনই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে পারবেন না। আপনার খরচ রেডি হয়ে থাকছে মাইনে আসার পরে। তারপরে হচ্ছে দ্য ট্রু মেজার অফ ওয়েলথ ইজ নেটওয়ার্থ, নট ওয়ার্কিং ইনকাম। দেখুন 4টে স্টেজে হয়। প্রথমে ইনকাম হয়, ইনকামের পরে আপনি সেভিংস করছেন, সেভিংস এর পরে ইনভেস্টমেন্ট কোথায় করছেন, আর 4 নম্বর হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিম্পলিফিকেশন। লাইফে সিম্পলিসিটি দিয়ে বাঁচতে শিখতে হবে। কেন, যেটা আমার গ্রিড, যেটা আমার দরকার নেই সেটা যদি আমি নিড নিড যেটা দরকার সেটা আমাকে করতে হবে, কিন্তু গ্রিড যেটা আমার দরকার নেই সেগুলোকে যদি আমি খরচ করতে থাকি, তাহলে আমি কোনোদিনই কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারবো না। তো লাইফে সিম্পলিসিটি বড়ই প্রয়োজন। আর ওয়েলথ প্রিন্সিপালের আর একটা মেন হচ্ছে, দ্য হ্যাবিট অফ ম্যানেজিং ইয়োর মানি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য অ্যামাউন্ট। মানে আপনার অ্যামাউন্টটা ফ্যাক্টর নয়, আপনার হ্যাবিট, আপনি কিভাবে টাকা জমাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। এখানে একটা উদাহরণ দিতে পারি, যে ধরুন আপনার বাচ্চাকে নিয়ে আপনি বেরিয়েছেন, একটা 4 বছর বা 5 বছরের বাচ্চা, সে আইসক্রিমের দোকানে ঢুকলো, তো 1 স্কুপ আইসক্রিম তাকে আপনি কিনে দিলেন এবং দোকান থেকে বেরোলেন, একটা জাস্ট কোনো একটা বাম্পার বা কোথাও সে হোঁচট খেয়ে বাচ্চাটির হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। তো আপনি কি করলেন, বাচ্চাটি কান্না জুড়ে দিল, আপনি আবার দোকানে ঢুকলেন। দোকানে ঢোকার পরে বাচ্চাটি তখন 1 স্কুপ আইসক্রিমের জায়গায় 3টে লেয়ারের, মানে আরো তার থেকে বড় 3 স্কুপ আইসক্রিম আপনাকে বায়না ধরলো। তো এখানে আপনি কি করবেন? ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করলে বলবেন না আমি কিনে দেবো না। কেন কিনে দেবেন না? না, সে একটা স্কুপই সামলাতে পারছে না, সে কি করে 3টে স্কুপ সামলাতে পারে? তো মানি ম্যানেজমেন্টটা অনেকটা সেই রকম। কোনো সাকসেসফুল ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে মানি ম্যানেজমেন্ট কি হবে, তার অ্যান্সার এক। কোনো ফেলিওর পার্সনকে জিজ্ঞেস করুন মানি ম্যানেজমেন্টের কোশ্চেন জিজ্ঞেস করুন, তার অ্যান্সার আলাদা। ফেলিওর ব্যক্তিদের যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি করছো, কিছু পয়সা এসআইপি থ্রুতে রাখো, বলো দাদা কোথায় আমার ইনকাম, এখানে তো মাত্র 5,000 টাকা থাকে বা 10,000 টাকা থাকে, এতে কি হবে? ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে যে 10,000টাকেই প্রপারলি ম্যানেজ করতে হবে। মানে তাদের ধারণা কি আমার কাছে 1 কোটি টাকা এলে আমি ইনভেস্টমেন্ট করবো। 1 কোটি টাকা ভগবান আপনাকে দেবেই না যদি আপনি 10,000 ম্যানেজ করতে প্রপারলি না পারেন। ওয়ারেন বাফের একটা সুন্দর কোট আছে, ইউ নিড টু বি ইনভেস্টার টু বি ওয়েলদি, নট ওয়েলদি টু বি ইনভেস্টার। আপনাকে ইনভেস্টার হতে হবে ওয়েলদি হওয়ার জন্য, ওয়েলদি হয়ে ইনভেস্টার হওয়ার প্রয়োজনীয়তা নেই। তো এইভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মানে ফ্রিডম অ্যাকাউন্ট বানিয়ে আপনারা কাজ করুন। আজকের ডিসকাশনটা একটু অন্যরকম ছিল। তাহলে সামারি যদি আমি বলি, তো মোটামুটি 5টা অ্যাকাউন্টে আমাদের ইনভেস্টমেন্টকে ভাগ করে নেওয়া উচিত। তার মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে যাবে একটা পোর্শন, 10% যাবে লং টার্ম সেভিংস, যেটা আমার কোনো একটা লাইফের গোল থাকতে পারে। 10% ইওর এডুকেশন অ্যাকাউন্ট, 50% ইওর নেসেসিটিস অ্যাকাউন্ট, 10% ইওর গিভ অ্যাকাউন্ট। এবার ওয়েলথ প্রিন্সিপালের আর একটা রুল হলো, আইদার ইউ কন্ট্রোল ইওর মানি অর ইট উইল কন্ট্রোল ইউ। আপনি যদি মানিকে কন্ট্রোল করতে পারেন ভালো, নাহলে মানি আপনাকে কন্ট্রোল করবে। চিরকাল আপনাকে টাকার জন্য খেটে দিতে হবে। তো বুদ্ধিমান লোকেরা কি করে, টাকাকে খাটায় নিজের জন্য।
তো নেসেসিটিস অ্যাকাউন্টে যদি এটা আমি একটা জাস্ট দেখাচ্ছি আপনাকে যে জেনারেলি যেগুলো লিকুইড ফান্ড হয়, আদিত্য বিড়লা সানলাইফ মানি ম্যানেজার, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মানি ম্যানেজার, এনজে ওভারনাইট ফান্ড, এই ফান্ডগুলোতে নেসেসিটি অ্যাকাউন্টসে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেগুলো আপনার প্রয়োজনীয়। প্রত্যেক প্রত্যেক মাসেই হয়তো আপনি ওখান থেকে কিছু টাকা রাখলেন ব্যাংকে না ফেলে রেখে সেভিংস অ্যাকাউন্টের থ্রুতে, তো এখানে মোটামুটি 7-7.5% ইন্টারেস্ট পাওয়া যায়। এখানে আপনারা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, এটা প্রয়োজন ভাবে যেমন লাগবে সেভাবে আপনি রিডেমশন করতে পারেন। আর এফ অ্যাকাউন্টে, যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে যদি করতে হয়, তো মিউচুয়াল ফান্ডের থ্রুতে যদি করেন তো অবশ্যই স্মল ক্যাপ ফান্ড নিতে পারেন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, কোটাক স্মল ক্যাপ ফান্ড, এই ধরনের স্মল ক্যাপ ফান্ডে দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করে যান, 20 বছর, 30 বছর, 40 বছর। দেখুন কিভাবে আপনার ওয়েলথ তৈরি হবে, সেই ওয়েলথ আপনাকে কিভাবে ব্যাক আপ দেবে। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে যখনই ভিডিও আসবে বেল আইকনে প্রেস করে আপনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনি ভিডিও পাবেন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।